আমাদের কোর্সের নাম হচ্ছে এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স। তো প্রথমে আমরা পড়বো চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। তো এটা হলো আমাদের প্রথম চ্যাপ্টারের সফট কপি। আর আমাদের বইয়ের নাম হলো এটা বইও আমি গ্রুপে দিয়ে দিব সফট কপি। তো যারা আরকি ভালো মার্কস পেতে চান, সুযোগ থাকলে বই কিনবেন। আর যারা পাস করতে চান তারা সফট কপি ডাউনলোড করে নিয়ে আসবেন মোবাইলের মধ্যে। তো থিওরি গুলো হয়তো আমরা কিছু শিট দিয়ে দিব, যেগুলো বইয়ের ভিতরে নাই। আর বাকিগুলো আমরা বইয়ের ভেতর থেকেই পড়াবো, বিশেষ করে অঙ্ক। সো ম্যাথ গুলো অঙ্ক বই থেকেই আমরা করাবো, বইয়ের ভেতর থেকেই পরীক্ষায় আসবে। সো নেম অফ দ্য বুক ইজ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ইন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। এটা মনে হয় 14th এডিশন। ঠিক আছে? এটা রাইটার হচ্ছে লিন, মার্শাল অ্যান্ড ওয়াথেন। তো আমাদের প্রথম চ্যাপ্টার আমরা শুরু করতেছি আজকে। কিছু পড়বো, যেহেতু সবাই আসে নাই। আমরা নেক্সট উইকে আশা করি সবাই চলে আসবেন। তো এগুলো বইয়ের ভিতরেও আছে, সেখান থেকে আমি একটু শর্টকাট করে এখানে নিয়ে আসছি। প্রথম হলো ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। তবে এই স্ট্যাটিস্টিক্স শব্দটা সবাই ভালো মতো বাসায় পড়ে আসবেন। আমরা যেদিন ক্লাস শুরু হবে সেদিন কিন্তু সবাইকে ধরবো, যারা উচ্চারণ করতে পারবেন না তাদের মার্কস 1 করে মাইনাস করে দিব। ঠিক আছে? সবাই ঠিক মতো কথা শুনতে পাচ্ছেন তো? জি স্যার। ওকে, সো প্রথম হচ্ছে আমাদের ডেফিনেশন অফ স্ট্যাটিস্টিক্স। So statistics is the science of collecting, organizing, presenting, analyzing, and interpreting data to assist in making more effective decisions. Okay, so this is the basic definition of statistics. So definition এর আগে আমরা কিছু এক্সাম্পল দেই, তাহলে হয়তো বা ডেফিনেশনটা বুঝতে সুবিধা হবে। এটা আমি বরাবরই দিয়ে থাকি, আবারও বলতেছি যে আপনারা সবাই সিটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। সো ভর্তি হতে গিয়ে কিন্তু সিটি ইউনিভার্সিটিতে এসে আগে আসতে যেমন না, অনলাইনেও দেখতে পারেন বা আদার্স পিপলের কাছ থেকে শুনতে পারেন। সো ইনফরমেশন কালেক্ট করেছেন। দেন হতে পারে ড্যাফোডিল থেকে ইনফরমেশন কালেক্ট করেছেন, থেকে থাকে ড্যাফোডিল এগ্রি, দেন মেবি আইউব্যাট বা আদার ইউনিভার্সিটিস হোয়াটএভার। দেন সেগুলা কালেক্ট করে বাসায় গিয়ে চিন্তা করেছেন বা কম্পেয়ার করেছেন। হতে পারে অন্যদের সাথে ডিসকাস করেছেন, বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন, পারিবারিক সদস্য। দেন ডিসিশন নিয়েছেন যে সিটিতে ভর্তি হবেন। এখন আপনাদের ভর্তি হওয়ার পর হয়তো ২-৩ বছর কেটে গেছে। এখন আবার আপনারা সিটি সম্পর্কে জানেন। সো সিটি ভালো নাকি মন্দ সে সম্পর্কে এখন আপনারা ফরকাস্ট করতে পারেন। আপনাদের নেক্সট জেনারেশন, সেটা মুরুব্বি ভাই-বন্ধু বা আত্মীয়স্বজন, জুনিয়র স্টুডেন্ট বা হতে পারে। তো তারা আবার আপনাদের ইনফারেন্স বা ফরকাস্টের উপর ডিপেন্ড করে সিটিতে ভর্তি হতেও পারে, নাও হতে পারে। So এই যে ওভারঅল প্রসেস, দিস ইজ কল্ড স্ট্যাটিস্টিক্স। অথবা মনে করেন আমরা খেলা দেখে থাকি, যারা ক্রিকেট খেলা দেখেন, ছেলেরা বিশেষ করে সবাই দেখে থাকার কথা। তো আমরা দেখি কিন্তু সাপোজ যদি আমরা একটা 20 ওভারের ম্যাচের কথা চিন্তা করি, তো দেখবেন ১ম ৫-৭ ওভার হওয়ার পরেই কিন্তু ওরা একটা 20 ওভার সম্পর্কে ফরকাস্ট করে থাকে। যে 20 ওভার শেষে কত রান হতে পারে। তো তার উপর বেস করে আমরা অনেক সময় কিন্তু খেলা দেখি বা খেলা দেখি না। ঠিক আছে? তো ১ম ৫ ওভারের ওরা ডাটা কালেক্ট করে, দেন সেটাকে এনালাইজ করে। অনেক সময় আমাদের গ্রাফের মাধ্যমে দেখায়, প্রেজেন্ট করে। দেন ফরকাস্ট করে যে ২০ ওভার শেষে কত হতে পারে। যদি সাপোজ রান রেট ১০ করে হয়, তাহলে আমরা ২০ ওভার শেষে দেখতে পারি যে ২০০ রান হতে পারে। তো ওই ২০০ রান যখন আমরা দেখি, যারা ব্যাটসম্যানের সাপোর্টার, তারা কিন্তু অনেক সময় যদি আমাদের ভালো রান হচ্ছে, আমরা একটু খেলা দেখি। আর উল্টাটা হতে পারে, যদি আমরা বোলিং দলের সাপোর্টার হই, তাহলে আমাদের বলতে ধুর, শুধু মার খাচ্ছে ব্যাটসম্যান, খাচ্ছে, তো আমরা খেলা না দেখি বা পরে দেখি। তো এই যে প্রসেস, এটাও কিন্তু স্ট্যাটিস্টিক্স।
So according to definition of statistics, at first it collects data. So data collect করে নিয়ে আসে, then organize and present. Organize মানে হলো ছোট থেকে বড় বা সাজানো আর কি, টেবিলের মাধ্যমে হতে পারে। প্রেজেন্ট টেবিল বা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করে। অ্যানালাইসিস মিনস আমরা শিখবো গড় বা মধ্যক মান, অ্যাভারেজ বা মিন, মিডিয়ান, মোট whatever। দেন হচ্ছে যে ইন্টারপ্রেট, ইন্টারপ্রেট করে, যেটা এখন আপনারা করতে পারেন সিটি সম্পর্কে। তার উপর বেস করে এখন আদার পিপল তারা ডিসিশন নিতে পারে যে আসলে সিটিতে পড়তে হবে কি হবে না, বা খেলা দেখবো কি দেখবো না। সিমিলারলি মনে করেন আপনার পুকুরে মাছ ছেড়ে দিয়েছেন, এখন একটা মাছের তো নির্দিষ্ট বয়স পরে আপনার হয়তো বিক্রি করতে চাইবেন। এখন যদি দেখেন মাছের ওজন ঠিক মতো আছে তাহলে হয়তো বিক্রি করবেন, আর যদি না থাকে তাহলে তো আরো হয়তো আপনাদের খাবার টাবার দিতে হবে। তো প্রথমে অবশ্যই আপনার মাছ কালেক্ট করতে হবে কিছু, দেন মাপে টাপে আপনাকে দেখতে হবে যে আসলে আপনার যেটা চাচ্ছেন ১ কেজি ১.৫ কেজি বা আধা কেজি যেটাই হোক, সেই ওজনে হয়েছে কিনা। তো হলে তখন আপনি হয়তো বিক্রি করবেন অথবা করবেন না, সেটা আপনার ডিসিশন। যদি ওজন কম হয় তখন আপনাকে অবশ্যই খাদ্য-টাদ্য দিতে হবে। দেন হয়তো আপনি আবার কিছুদিন পরে বিক্রি করতে পারবেন। সেই যে প্রসেস, এটা হলো স্ট্যাটিস্টিক্স। সো এখানে আমরা আবার বলতেছি ডেফিনিশনে যে স্ট্যাটিস্টিক্স এট ফার্স্ট কালেক্ট ডাটা। সো ডাটা কালেক্ট করে নিয়ে আসে, দেন অর্গানাইজ বা প্রেজেন্ট, এটা হ্যাঁ সব কিন্তু একসাথে হবে না, আবার কিছু কিছু জন্য একসাথে হতে পারে। কখনো ডাটা কালেকশনই স্ট্যাটিস্টিক্স, কখনো আবার অর্গানাইজ করলেও স্ট্যাটিস্টিক্স। তো ইন্ডিভিজুয়ালি একটা স্ট্যাটিস্টিক্স, আবার সবগুলো মিলেও স্ট্যাটিস্টিক্স। তো প্রথমে ডাটা কালেক্ট করে, দেন লাগলে সেটাকে অর্গানাইজ করে, প্রেজেন্টে করতে পারে, আবার কখনো অ্যানালাইসিস মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে। তারপর বেস করে আবার ফরকাস্ট বা ইন্টারপ্রেট বা ইনফার করে। সো যাতে অন্য পিপল ডিসিশন নিতে পারে, যেটা এখন আপনারা করবেন সিটি ইউনিভার্সিটি সম্পর্কে, ভালো বা মন্দ বলবেন। তার উপর বেস করে অন্য স্টুডেন্ট ভর্তি হলেও হতে পারে, নাও হতে পারে। সো দ্যাটস দেয়ার ডিসিশন, বাট আপনারা এখন ইনফার করতে পারেন। So this is the basic definition. So পরীক্ষা যদি আসে define statistics, তাহলে আপনারা সুন্দর মতো এই লাইন লিখে ফেলবেন। Then there are several use of statistics in agriculture. We just write about 5 application of statistics in agriculture. So first one is that crop yield prediction. So estimating output using regression models and historical data. So based on the historical data, যেটা আমরা খেলার ক্ষেত্রে বললাম, যে আগের বছরের অনেক ডাটাকে অ্যানালাইসিস করে আমরা রিগ্রেশন মডেল পড়বো বা রিগ্রেশন ইকুয়েশন পড়বো, তারপর বেস করে সামনে কি হতে পারে, হ্যাঁ, যে প্রতি বছর আমার গড়ে 10 মণ করে ধান হয়, তাহলে সামনের বছর কয় মণ ধান হবে, সেটা আমরা বেস করতে পারবো রিগ্রেশন ইকুয়েশনের মাধ্যমে। দেন সয়েল অ্যান্ড ক্লাইমেট অ্যানালাইসিস, ইভালুয়েটিং এনভায়রনমেন্টাল ডাটা টু ইমপ্রুভ ফার্মিং প্র্যাকটিস। সেক্ষেত্রে আমরা আগের ডাটা দেখব, দেখার পরে আমরা বেস করে, ফর এক্সাম্পল আমরা যেটা বললাম মাছের ক্ষেত্রে, যদি আমরা ওজন করে দেখি যে মাছের ওজন কম হয়েছে, তাহলে কি করতে আমাদের হয়তো আরো বেশি খাবার টাবার দিতে হবে, দিয়ে দেন হচ্ছে যে আমাদের মাছকে বড় করতে হবে। এবং এই এক্সপেরিয়েন্স আবার সামনের বছরে যখন দেখবো যে না এই সময়ে তো আমি এত দিয়েছিলাম তারপর আমার মাছ বড় হয় নাই, তো আমার এই স্ট্যাটিস্টিক্স মনে থাকবে। তো নেক্সট ইয়ারে আবার আমি আগেই আরো খাবার টাবার দিব যেন এই সময়ের মধ্যেই এই মাছ আমার কাঙ্ক্ষিত ওজনের পৌঁছে যায়। ঠিক আছে? Then experimental design, so analysis, sorry, applying statistical designs in field trials for fertilizers or seeds. So experimental design মানে হচ্ছে যে আমাদের আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের দেখবেন ছোট ছোট আপনারা বেড বানান আর কি, বীজতলা, সেখানে কিন্তু আপনারা চেক করেন যে সাপোজ বীজ একই দিলাম, জমি একই, সানলাইট বা ওয়াটার সবই একই, তাহলে আমার এই বীজের কোনটার প্রোডাকশন কেমন, সেটা অনেক সময় আমরা কম্পেয়ার করি। আবার উল্টাটা হতে পারে যে বীজ এক দিলাম, সার পানি একই দিলাম, তাহলে প্রতিটা জমির উৎপাদন কেমন,
অথবা আবার সারের ক্ষেত্রে হতে পারে যে বীজ সেম, জমি সেম, সূর্য সেম, পানি সেম, তাহলে ফার্টিলাইজার ৩ টা ডিফারেন্ট দিয়া বা ৫ টা ডিফারেন্ট দিয়ে আমরা দেখি যে প্রতিটাই কি আলাদা নাকি সেম। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন যে আসলে প্রতিটাকে আমরা করতে পারি। আবার একসাথে ২-৩ টাও চেক করতে পারি। দেখা গেল যে একটাতে জমিতে পানি বেশি, পানি কম, বীজ আলাদা। এটা অনেক সময় আমরা 1 ওয়ে, 2 ওয়ে বা মোর দ্যান 2 ওয়ে অ্যানালাইসিস ডিজাইন করে থাকি। তো সেখানে আমরা চেক করি যে আসলেই আমরা ফর এক্সাম্পল যারা হয়তোবা নতুন বীজ আবিষ্কার করবেন, ধানের ধরলাম। আগেরটার থেকে বর্তমানেরটা কি বেশি ধান হয় কিনা? যেটা আপনি আবিষ্কার করেছেন। তো সেসব ক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টাল ডিজাইনের মাধ্যমে টেস্ট করতে হবে। তো দেখা গেল যে আপনি ৩ টা জমি সেম জিনিসই দিলেন, বীজ সবগুলো ডিফারেন্ট দিলেন। দেখা গেল যে ৫ মণ, ৫ মণ, ৫ মণ হয়ে গেছে। তাহলে কি আসলেই ৩ টা বীজ ডিফারেন্ট নাকি ডিফারেন্ট? তো যেহেতু সবগুলারই ধান সেম, তাহলে স্বাভাবিকভাবেই আমরা ধরে নিব যে এদের মধ্যে কোনো পার্থক্য নাই। অথবা দেখলেন কোনটাতে ৫ মণ, কোনটাতে ৫.৫ মণ, কোনটাতে ৬ মণ ধান হলো। তাহলে আসলেই কি ৩ টা বীজ ডিফারেন্ট? ডিফারেন্ট না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে হ্যাঁ, ডিফারেন্ট মনে হচ্ছে, ০.৫ মণ করে বেশি হয়ে গেছে। কিন্তু সেটা আমাদের স্ট্যাটিস্টিক্যালি দেখতে হবে আসলেই এই ডিফারেন্টটা সিগনিফিক্যান্ট কিনা। এটার কোনো আসলেই ইমপ্যাক্ট আছে কিনা বীজের। সেটা আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডাটা এনালাইসিস করে দেন বলতে হবে। হ্যাঁ, চোখের দৃষ্টিতে মনে হতে পারে ডিফারেন্ট কিন্তু আসলে এই ডিফারেন্ট চেক করতে হবে স্ট্যাটিস্টিক্যাল, যেটা হয়তোবা সিটিতে খুব একটা নাই। থাকতে পারে আপনার যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গেছেন বা আরো যারা বড় পাবলিক সেগুলোতে হয়তো অনেক ইয়ে আছে। Then pest control monitoring, tracking and modeling pest populations statistically. So আমরা পেস্ট বা কীটনাশকই না সরি, কীটপতঙ্গ যেটা আছে সেগুলো আমরা ট্র্যাকিং করতে পারি স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোলের মাধ্যমে। আমরা যদি আগে থেকেই জানি যে এখানে পোকামাকড় এই জমিতে বেশি হয়, তাহলে অবশ্যই আমরা সেভাবে প্রিপারেশন নিবো যে আসলে কিভাবে পোকামাকড় কম হয়। অনেক সময় আমরা ওষুধ দিতে পারি, অনেক সময় কাকতাড়ুয়া টাঙ্গা দিতে পারি। এরকম বিভিন্ন মেথড থাকতে পারে, যেটার মাধ্যমে আপনি আপনার পেস্টকে কন্ট্রোল করতে পারেন। Agricultural economics like analysis of price, supply and other, for example, demand. তো বাজারে কিরকম প্রাইস চলতেছে না সেটা আপনি যদি অবজার্ভ করেন, সেই ডাটা যদি এনালাইসিস করেন, তো বেসড অন দিস ইউ ক্যান সেল ইউর প্রোডাক্টস অর ক্রপস, যাতে আপনি বেশি লাভ করতে পারেন। সেগুলো হলো সাপোজ সিম্পল অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন এগ্রিকালচার। পরীক্ষায় আসতে পারে রাইট ডাউন দ্য ইউজেস অফ statistics in agriculture বা importance বা whatever significance, তো আপনারা তখন করে করে লিখবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? जी सर। জি স্যার। ওকে। So these are the simple definition and use of statistics in agriculture. So এখন আমরা যাচ্ছি যে statistical কিছু টার্ম সেগুলো আমরা পড়বো। হ্যাঁ, প্রথম দিন আমরা একটু কমই পড়বো। Then also types of statistics. So normally there are two types of statistics. One is called descriptive statistics and another is called inferential statistics. So descriptive statistics is the methods of organizing, summarizing, presenting data in an informative way. So according to descriptive statistics, at first, after collecting data set, we have to organize, summarize, and present in a form so other people can easily get the information. ঠিক আছে? যেমন আমরা যদি বলতে পারি আমাদের জমিতে ধরুন ৫ টা জমিতে, এই জমিতে ১০ মণ, এই জমিতে ১২ মণ বা এই জমিতে ১৫ মণ, এই জমিতে ৩০ মণ। তাহলে আমরা একটা আইডিয়া পেলাম যে কোন জমিতে কিরকম ধান হয়েছে। এটাই হলো ইনফরমেশন। আমরা যদি ধরি আপনাদের ক্লাসে স্টুডেন্ট, যদি আমাদের এখন স্টুডেন্ট আসছেন আপনার ১৭ জন। সো ফর দ্য ফার্স্ট ক্লাস দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ফর 17 স্টুডেন্ট। সো এটা একটা ইনফরমেশন ফর ফার্স্ট ক্লাস। ডেসক্রিপটিভ, এটাই হলো স্ট্যাটিস্টিক। আমি জানি না মেয়ে আছে কিনা, ছেলে মেয়ে ক্যাটাগরি করা যায় কিনা। আহ, আমরা যদি দেখি একটা মেয়ে দেখা যাচ্ছে, দুইটা।
তিনটা, চারটা, চারটা হবে। সো আমরা এটাকে ক্যাটাগরি করতে পারি মেল ফিমেল। সো 2 ক্যাটাগরিজ। ফর এক্সাম্পল 17 এর মধ্যে দেখা গেল যে 5 জন ফিমেল অ্যান্ড 12 জন মেল। সো দিস ইজ অলসো এ ডিসক্রিপশন। ওকে, আমরা সেটাকে টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি, গ্রাফের মাধ্যমে করতে পারি। সেগুলো আমরা শিখব। সো এটা হলো ডেসক্রিপশন। ঠিক আছে? সো দেন হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সো ইনফার মিনস প্রেডিকশন, যেটা আমরা বললাম খেলার ক্ষেত্রে যে প্রথম 5 ওভার বেস করে আমরা কিন্তু দেখি যে অনেক সময় 20 ওভারের বা 50 ওভারের প্রেডিকশন দিয়ে থাকি যে এত রান করতে পারে আফটার 20 ওভার্স অর 50 ওভার্স। স্যার একটু যদি লাউডলি বলতেন তাহলে সুবিধা হতো। অন্যরা কি শুনতে পাচ্ছেন না? আমাদের এখানে তো ঠিক আছে স্যার। হ্যাঁ, আমরা তো নর্মালি এভাবেই কথা বলি। নাসা প্রজেক্টটা কি বলে? নয়ন বললেন, মানে আর কেউ আছেন যেটি শুনতে পাচ্ছেন না? স্যার আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। না স্যার, শোনা যাচ্ছে। তাহলে ওনার হয়তো একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা, যাই হোক, তো আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে আবার চলে যাচ্ছি। আর যিনি কথা বলতেছেন, আমরা এই রেকর্ড আমরা অনলাইনে দিয়ে দিব, আপনি পরে আবার শুনে নিয়েন যদি শুনতে না পারেন আর কি। ঠিক আছে? তখন হেডফোন দিয়ে শুনবেন। তো এখানে আমরা আবার বলতেছি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইনফার মিনস প্রেডিকশন, যেটা আমি বললাম যে এখন আপনার সিটি ইউনিভার্সিটি সম্পর্কে জানেন। সো এখন আপনারা কিন্তু এর সম্পর্কে ইনফার করতে পারেন যে এটা ভালো নাকি মন্দ, সাপোজ কি কি গুণ আছে, কি কি দোষ আছে। এটাই হলো ইনফার। তো সিমিলারলি আমরা যেটা বললাম খেলার ক্ষেত্রেও যে 5 ওভারের উপর দেখে কিন্তু আমরা দেখি যে 20 ওভারের কত রান হতে পারে বা 50 ওভার শেষে কত রান হতে পারে সেটা একটা প্রেডিক্ট করা হয়। সেটাই হলো প্রেডিকশন। সেখানে আমাদের ডেফিনেশন হচ্ছে দ্য মেথডস ইউজ টু এস্টিমেট আ প্রপার্টি অফ পপুলেশন অন দ্য বেসিস অফ আ স্যাম্পল। সেখানে আমরা পপুলেশন এবং স্যাম্পল ডেফিনেশনটা আমরা একটু পরে যাচ্ছি, আবার বুঝাবো। সেখানে আমাদের দুইটা বিষয় বলতেছে, প্রপার্টি অফ এ পপুলেশন অ্যান্ড স্যাম্পল। সেই দুইটা টার্ম আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আমরা এই টার্ম দুইটা, পপুলেশন এবং স্যাম্পল, এই টার্ম দুইটা কিন্তু আমাদের এই কোর্সে বারবারই আসতে থাকবে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াট ইজ দ্য পপুলেশন, হোয়াট ইজ আ স্যাম্পল। সো আমরা যদি পপুলেশন যাই, ডেফিনেশন অফ পপুলেশন, দ্য ইন্টারসেট অফ ইন্ডিভিজুয়ালস অর অবজেক্টস অফ ইন্টারেস্ট or the measurements obtained from all individuals or objects of interest. So ইন্টারসেট মানে বুঝতে পারছেন পুরা সবকিছু মিলে, হ্যাঁ, যেটার প্রতি আমার ইন্টারেস্ট, যেটা আমি জানতে চাই, সেটার সবগুলা ইউনিটকে বলা হচ্ছে এখানে মিলে হচ্ছে পপুলেশন। তো এখানে বলতেছে ইন্ডিভিজুয়াল আর অবজেক্ট। সো ইন্ডিভিজুয়াল মানে মানুষ, মানুষের সমষ্টি হতে পারে। আর অবজেক্ট মানে কিন্তু মানুষ ছাড়াও যে কোনো কিছু হইতে পারে, সেটা সম্পর্কে আমার ইন্টারেস্ট। এখন আপনারা সাপোজ এগ্রিকালচার স্টুডেন্ট, আপনারা তো আর মানুষ নিয়ে কাজ করেন না, আপনারা কাজ করেন ধান, গম বা কীটনাশক, কীটপতঙ্গ, হোয়াটএভার, মাছ। ঠিক আছে? সেখানে কিন্তু আপনাদের হিউম্যান নিয়ে কাজ করার সুযোগ নেই। থাকতে পারে কাজ, কত লিমিটেড। এই জন্য আমাদের পপুলেশন, যদি আমরা জানি সোশ্যাল সায়েন্সের ভাষায় পপুলেশনের বাংলা হলো জনসংখ্যা বা মানুষের সমষ্টি, কিন্তু স্ট্যাটিস্টিক্সের ভাষা আপনাদের মনে রাখতে হবে পপুলেশন বলতে শুধুমাত্র কিন্তু আমরা মানুষের সমষ্টি বা মানুষের বিষয়টাকে বুঝবো না। এখানে যে কোনো কিছুর সমষ্টি বা টোটালকে আমরা পপুলেশন হিসেবে কাউন্ট করব। যেমন আমরা আবার এক্সাম্পল দিই, মনে করেন আপনাদের পুকুরে মাছ ছেড়ে দিয়েছেন, ধরলাম রুই মাছ। এখন আপনি জানতে চাচ্ছেন যে আপনাদের রুই মাছের ওজন কতটুকু হয়েছে। তাহলে পুকুরের মাছ যতগুলো রুই মাছ আছে সবগুলো হবে আপনার পপুলেশন। এখানে একটা ইউনিট হলো পপুলেশনের ইউনিট। অথবা মনে করেন যে আপনাদের আম বাগান আছে, তো আম বাগানের অনেক গাছ আছে, সেই গাছে অনেক আম হয়েছে। যতগুলো আমরা আমের যদি ওজন পরিমাপ করতে চাই বা ওজন সম্পর্কে আমাদের ইন্টারেস্ট থাকে, তাহলে এই যতগুলো আম আছে সবগুলো মিলে হবে আমার পপুলেশন। আর যদি আমরা স্টুডেন্টের কথা বলি, ধরে নিলাম আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে যত স্টুডেন্ট আছে তাদের আমরা
ফর এক্সাম্পল মান্থলি এক্সপেন্ডিচার দেখতে চাই, অর্থাৎ মাসে কত করে খরচ করে। এই সব স্টুডেন্ট মিলে হলো পপুলেশন। ঠিক আছে, তো এটাই আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্সের ভাষায় শুধুমাত্র পপুলেশন বলতে মানুষ বুঝাবো না, যে কোনো কিছু সমষ্টি। এখানে আমরা গাছপালা বা মাটি ধুলা, যেমন আপনারা মাটির সয়েল টেস্ট করতে পারেন। হ্যাঁ, যে একটা জমি আছে, জমির এই জমির উর্বরতা কেমন এখন, বা তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং যারা দেখবেন করে থাকে, টেস্ট করে একটা গর্ত করে বিভিন্ন জায়গায়, পুরা মাঠে তো করে না, কিছু কিছু জায়গা হলো। সো ওই ৫-৭টা জায়গায় হলো টেস্ট করে দেখে। বাট পুরা মাঠটা হলো এখানে পপুলেশন। বিভিন্ন জায়গা ছোট ছোট করে গর্ত করে সেগুলো কিন্তু বলা হয় স্যাম্পল। তো সিমিলারলি আমাদের এগ্রিকালচারও আপনার পুকুরে সব মাছ মিলে হলো পপুলেশন। এখন যদি আমি সেখানে ২-৩ বার জাল ফেলে কিছু মাছ তুলি, বা ২-৪টা গাছের আম পেড়ে দেখি ওজন কতটুকু, তাহলে এই ২-৪টা গাছ বা ২ বার জাল ফেলে যতগুলা মাছ পাওয়া গেল, এগুলো হতে পারে স্যাম্পল। সিমিলারলি আপনাদের ক্ষেত্রে যেহেতু এগ্রিকালচারের সব স্টুডেন্ট হলো পপুলেশন, তো আমি যদি শুধু আপনাদের সেকশনকে নিয়ে কাজ করি, আপনাদের সবাইকে জিজ্ঞাসা করি আপনাদের পার মান্থ এক্সপেন্ডিচার কত, সেক্ষেত্রে এই ৫০ জন স্টুডেন্ট হয়তো বা আপনার সেকশনে আছেন, তো তারা মিলে হবেন কিন্তু স্যাম্পল। ঠিক আছে, তো স্যাম্পল ইজ এ পোর্শন অর পার্ট অফ দ্য পপুলেশন অফ ইন্টারেস্ট। তো যে পপুলেশন সম্পর্কে আমার ইন্টারেস্ট, সেই পার্টকে বলা হচ্ছে স্যাম্পল। তাহলে বোঝা গেল পপুলেশন এবং স্যাম্পল। জি স্যার। ওকে, আপনারা কিন্তু রেসপন্স করবেন। আমরা কিন্তু রেসপন্সের উপরে মার্কস দিব। হ্যাঁ, এখন তো আমরা অনলাইনে কাউকে চিনতে পারতেছি না, কিন্তু যখন আমরা সরাসরি থাকবো তখন কিন্তু আমরা দেখবো যে কারা কথা বলতেছেন। কথা বলতে আবার কথা বলা তো বিভিন্ন ধরনের থাকতে পারে। পড়াশোনা রিলেটেড কোশ্চেন বুঝতেছেন না বা মনোযোগী কতটুকু, তার উপর কিন্তু মার্কস দিব আমরা। সো আপনারা কেয়ারফুল থাকবেন। আর অ্যাজ এ গ্রাজুয়েট স্টুডেন্ট আপনাদের কথা বলাও শিখতে হবে, কারণ আপনাকে ভবিষ্যতে হয়তো চাকরি করবেন বা বিজনেস করবেন, এন্টারপ্রেনার হবেন। তো সেখানে কথা বলাটাও জরুরি। যৌক্তিক কথা বলা, এখন ক্লাসের মধ্যে আবার হাউকাউ করাটাও অযৌক্তিক। ঠিক আছে? সো সেক্ষেত্রে আপনারা কথা বলবেন, রেসপন্স করবেন। এক ধরনের ইন্টারেকশন, রেসপন্স মানে এক ধরনের ইন্টারেকশন। এটাও কিন্তু এক ধরনের শিক্ষার মধ্যে চলে যাবে। হ্যাঁ, শুধু স্ট্যাটিস্টিক্স শিখতে হবে এমন কোনো কথা নেই। আপনার কথাবার্তা, আচার-আচরণ সবগুলা মিলে ইউনিভার্সিটি আপনাকে শেখাবে আরকি। হয়তো আপনি অনেক কিছু শিখে ফেলেছেন ইতিমধ্যে। আপনাদের তো মনে হয় 3rd ইয়ার। তো সেগুলা শেখানোর অপশন নাই। কিন্তু কথা বলতে হবে। না বুঝলেও জিজ্ঞাসা করতে হবে, বুঝলে তো রেসপন্স করতে হবে, বুঝতে পেরেছেন। যাই হোক, তো আমরা পপুলেশন স্যাম্পলে আবার চলে যাচ্ছি। তো এখানে আমাদের পপুলেশন হচ্ছে যে এটা সম্পর্কে আমার ইন্টারেস্ট। ফর এক্সাম্পল আমি সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট সম্পর্কে জানতে চাই। এখন যদি আমি ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্টের সাপোজ এক্সপেন্ডিচার জানি, তাহলে কি সে আমার পপুলেশনের মধ্যে পড়বে? না স্যার। না স্যার। হ্যাঁ, সো আমার স্টুডেন্ট হচ্ছে টার্গেট হচ্ছে সিটি ইউনিভার্সিটির স্টুডেন্টদের এক্সপেন্ডিচার জানা। সো এখানে আমার সিটির স্টুডেন্ট আসলেই সে পপুলেশন বা স্যাম্পলের মধ্যে ইনক্লুড হবে। বা আদার স্টুডেন্টস হোয়াট এভার দ্য ড্যাফোডিল, মানারত বা ইস্টার্ন বা আদার ইউনিভার্সিটিস, সাপোজ ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারা কিন্তু আমার এই পপুলেশনের আইটেমের মধ্যে বা স্যাম্পল আইটেমের মধ্যে পড়বে না। Okay? আর এখানে হচ্ছে যে হ্যাঁ, তো এই দুটো হলো পপুলেশন স্যাম্পল। তো এটাই এখন ডেফিনেশন যদি আমরা যাই, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দ্য মেথড ইজ টু এস্টিমেট দ্য প্রপার্টি অফ পপুলেশন বেসড অন দ্য বেসিস অফ স্যাম্পল। সো এখানে আমরা বলতেছি পপুলেশনের প্যারামিটার সম্পর্কে জানা বা প্রপার্টি এস্টিমেট করা স্যাম্পলের উপর বেস করে, সেটাকে আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বলে থাকি। তো এখন যদি আমরা সাপোজ, যেহেতু আমরা এক্সপেন্ডিচার বলতেছি স্টুডেন্টদের, তো এখন যদি আমরা পাই যে স্টুডেন্টদের এই যে আমরা 40 জন বা 50 জন আপনাদের সেকশনে আছেন, তাদের গড় এক্সপেন্ডিচার ফর এক্সাম্পল 5,000 টাকা প্রতি মাসে। তার উপর বেস করে এখন আমরা বলতে পারি যে সিটি ইউনিভার্সিটির এগ্রিকালচার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা গড়ে 5,000 টাকার মতো খরচ করে। তাহলে এইটা হয়ে গেল কিন্তু পুরো এগ্রিকালচার স্টুডেন্টদের সম্পর্কে একটা প্রেডিকশন বেসড অন আপনাদের সেকশন। আপনাদের সেকশনে 40 জনের উপর বেস করে আমরা বললাম যদি 40 জন স্টুডেন্ট এই সেকশনের এত টাকা করে খরচ করে, তাহলে মোটামুটি সিটির এগ্রিকালচার স্টুডেন্টরা এত টাকা করে খরচ করে। সো এটাই হলো 40 জনের উপর বেস করে আমরা পুরা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের
এক্সপেন্ডিচারের একটা প্রেডিকশন করলাম। আর এটা সত্যি কিনা মিথ্যা সেটা যাচাই করার জন্য আবার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে। তো যাই হোক, এগুলো আমরা শিখবো পরে, এটাকে হাইপোথিসিস বলবো আমরা, সেটা আমরা শেষের দিকে শিখবো। তো এই হচ্ছে আমাদের প্রেডিক্ট, ঠিক আছে? এটাই হলো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আমরা যেমন খেলার ক্ষেত্রে বললাম যে ৫ ওভারের ম্যাচ দেখে আমরা বিজয় বা শেষে কত হতে পারে সেটা বলতে পারি। সিমিলারলি আমরা পুকুরের মাছের কথা বললাম যে আমার পুকুরে আমরা অনেকগুলা মাছ, তো আমি সেখান থেকে ২ বার জাল ফেলে অথবা ১০০টা বা ২০০টা মাছ মেজার করলাম। মেজার করে দেখলাম যে প্রতি মাছের গড় ওজন ৫০০ গ্রাম। তো সেখান থেকে আমি প্রেডিক্ট করতে পারি যে আমার পুকুরের মাছের ওজন মোটামুটি ৫০ গ্রাম বা আধা কেজির মতো হয়েছে। এখন যদি মনে করেন যে আপনি এগুলো বিক্রি করবেন, তাহলে আপনি হয়তোবা আপনার সেলারের সাথে যোগাযোগ করবেন যে আমার প্রতিটা মাছের ওজন মোটামুটি 50% আছে, সরি কি বলে, হাফ কেজি আছে। সেভাবে হয়তো আপনি দাম করে বিক্রি করে ফেলতে পারেন। আর যদি মনে করেন যে না, যেহেতু আপনি এই ২ বার জাল ফেলে মাছ ওজন পেলেন হাফ কেজি, তো আপনার কাছে মনে হচ্ছে যে না, এই ওজনটা বিক্রির জন্য সঠিক নয়, তাহলে হয়তো আপনি আবার অন্য ডিসিশন নিবেন যে না, তাহলে আমার আরো মাছকে বড় করতে হবে। সেক্ষেত্রে আপনার অন্য, হ্যাঁ, যেটা আমরা বললাম ফার্মিং প্র্যাকটিস, তো এখন আপনি হয়তোবা আপনি একজন কি বলে পুকুরে আরো বেশি বেশি খাবার দিবেন, বা যেটা আপনারা হয়তোবা আপনাদের এগ্রিকালচারের যেটা সার দেওয়া লাগতে পারে বা যেটা দেওয়া আপনারা দিয়ে থাকেন সেটা অ্যামাউন্ট বাড়ায় দিবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে যে আপনাকে স্ট্যাটিস্টিক্স শেখাবে যে হ্যাঁ, আসলে কি অবস্থায় আছে সেটার উপর বেস করে আপনি তখন আপনি আপনার ফার্মিং প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে আমরা পপুলেশন এবং স্যাম্পল। তো আমরা কিন্তু আবার বলতেছি টার্ম দুটা কিন্তু বারবার চলে আসবে। তো ইউ হ্যাভ টু রিমেম্বার, আমরা যখন মাঝে মধ্যে ক্লাসের মধ্যে ধরবো হোয়াট ইজ পপুলেশন, তখন আপনাকে কিন্তু বলতে হবে। আমরা কিছু, হ্যাঁ, মার্কিং সিস্টেম রেখে দিব। দেন হচ্ছে যে আমরা পপুলেশন নিয়ে কাজ করলে আমরা নর্মালি এক্সাক্ট রেজাল্ট পাই, কিন্তু অনেক সময় আমরা পপুলেশন না নিয়ে স্যাম্পল নিয়ে থাকি। হ্যাঁ, যেমন আমরা বললাম যে আমরা যদি এগ্রিকালচারের সব স্টুডেন্টদের নিয়ে ওদের জিজ্ঞাসা করি যে আপনাদের গড় খরচ কত প্রতি মাসে, তাহলে কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করলে আমরা একদম অ্যাকুরেট পাবো, এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই। কিন্তু আমাদের কি সবাইকে পাওয়া সম্ভব? না স্যার। হুম, সবাইকে পাইতে গেলে আমাদের অনেক বছর ওয়েট করতে হবে, যদি আমরা ভার্সিটিতে সবাইকে পেতে চাই, তাই না? দেখবো যে এই সেমিস্টারে হয়তো ওই আসছে, আর একজন ইনরোল করে নাই, আবার অনেকেই অন্য জায়গায় চলে গেছে। তো সেক্ষেত্রে চ্যালেঞ্জিং। এই জন্য আমাদের কিছু কিছু ফ্যাক্টরের কারণে আমরা পপুলেশন না নিয়ে স্যাম্পল নিয়ে থাকি। তো সেই কারণগুলো কি? সেই কারণগুলো হচ্ছে নিচে আমরা কিছু দিয়েছি। হ্যাঁ, মেজর রিজনস ফর টেকিং এ স্যাম্পল or instead of taking a population, normally 5 reasons or 5 factors. So first one is the cost of conducting whole population. তো পপুলেশনের আমরা যদি সব আইটেমকে কন্ট্যাক্ট করতে চাই, তাহলে আমাদের কিন্তু খরচ অনেক পড়ে যেতে পারে। যেমন আমরা যদি মাছের কথাই বলি, ২ বার জাল ফেলতে গেলে আমাদের যেরকম খরচ হবে, এটা ডিপেন্ড করতেছে পুকুরের সাইজের উপরে। সাইজ বড় হলে তো অনেক বার জাল ফেলতে হবে। হ্যাঁ, তো এখানে অনেক ইয়ে লাগবে। আর মনে করেন আমরা যদি যে বললাম ৫০ জন আপনার সাথে যোগাযোগ করতে, যদি আপনার এক সেকশনের স্টুডেন্ট, তো যোগাযোগ হয়তো আমরা খুব সহজেই করতে পারবো। ফর এক্সাম্পল যদি আমার কথা বলি, কিন্তু যখন আমি আপনাদের ডিপার্টমেন্টের সব স্টুডেন্টের সাথে যোগাযোগ করতে চাইবো, তাহলে কিন্তু আমার অনেক খরচ। তবে যদি আমরা ফোন কলের কথাই চিন্তা করি, আপনাদের ৫০ জনের সাথে যোগাযোগ করতে ৫০ কল দিতে হবে, ৫০ টাকা। এখন যদি আপনাদের ২,০০০ স্টুডেন্ট থাকে তাহলে ২,০০০ টাকা। সেটা আমরা খুবই সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। তো খরচ আর কি বেশি হবে। যেমন আমরা কিন্তু বাংলাদেশে দেখবেন যে সেন্সাস সার্ভে যখন হয় ১০ বছর পর পর, তখন কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়ে থাকে। আবার ৫ বছর পর পর কিন্তু স্যাম্পল সার্ভে হয়, সেখানে কিন্তু হয়তোবা ২,৫০০ মানুষ নিয়ে কাজ করে, সেখানে আবার খরচ কম। তো এটাই বলতেছে কস্ট অফ কন্ডাক্টিং হোল পপুলেশন। সো আমাদের সবাইকে নিয়ে কাজ করতে গেলে অনেক খরচ হয়ে যেতে পারে। তো এই রিজনে আমরা পপুলেশন না নিয়ে স্যাম্পল নিয়ে থাকি। দেন সেভিং অফ টাইম। সো আমাদের পপুলেশন নিয়ে কাজ করতে গেলে অনেক সময় যেতে পারে। হ্যাঁ, যেমন আমরা বললাম ২ বার জাল ফেললাম, মাছ অল্প উঠলো। এখন যদি আমরা সব আইটেমকে নিতে চাই, তাহলে আমাদের বারবার জাল ফেলতে হবে এবং অনেক সময় যাবে। সিমিলারলি আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে যেটা বললাম যে সবাইকে নিয়ে কাজ করতে গেলে আমাদের
অনেকদিন ওয়েট করতে হবে, সবাই কবে কবে ভার্সিটিতে আসবে সবার জন্য ওয়েট করতে হবে। দেন হচ্ছে ডিস্ট্রাকটিভ নেচার অফ সাম টেস্ট। তো কিছু কিছু জিনিস আছে ডিস্ট্রাক্ট, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেমন আমরা যদি মাছের কথাই বলি, আমরা যদি পুকুরে সব মাছ তুলে তার পরিমাপ করি, দেখা যায় যে পরিমাপ করতে করতে কিছু মাছ নষ্ট হয়ে যেতে পারে বা মারা যেতে পারে। ঠিক আছে। অথবা মনে করেন যারা মেয়েরা আছেন অথবা ক্লাসে, ছেলেরাও থাকতে পারেন, ছেলেরাও রান্না বান্না করতে পারেন। এখন আমরা দেখতে চাই যে ভাত সিদ্ধ হয়েছে কিনা। তো এখন যদি আমরা ভাতের 2টা ভাত প্রেস করে করে দেখি যে আসলে সিদ্ধ হয়েছে কিনা, তাহলে তো আর খাবার কিছু থাকবে না, তাই না? তো সেক্ষেত্রে আমাদের অল্প কিছু ভাত টেস্ট করেই দেখতে হবে যে ভাত আসলে সিদ্ধ হয়েছে কিনা। কিংবা ধরেন অ্যাটম বোম, যারা অ্যাটম বোম তৈরি করে বিভিন্ন দেশ, সব দেশে নাই, তারা যদি সব ফুটাই ফুটাই দেখে যে আসলে নির্দিষ্ট দূরত্বে যাচ্ছে কিনা, তাহলে পৃথিবীতে অনেক কি বলে গজব তৈরির সুযোগ থাকে। তো সেক্ষেত্রে তারা একটা দুইটা অ্যাটম বোম বা মিসাইল ছুড়েই কিন্তু টেস্ট করে দেখে যে আসলে নির্দিষ্ট দূরত্বে যাচ্ছে কিনা। তো এক্ষেত্রে আমরা সবগুলো ফুটানো না ফুটিয়ে আর কি 2-4টাই দেখতে পারি। হচ্ছে ফিজিক্যাল ইম্পসিবিলিটি। তো পপুলেশনের সব আইটেমকে সবসময় পাওয়া যায় না, যেটা আমরা বললাম যে আপনাদের সেকশনে দেখেন 18 আপনার বাড়ি গেছেন অনলাইনে, তারপরে কিন্তু আমরা সবাইকে পাচ্ছি না। 50 জন স্টুডেন্ট সবাই তো আসার কথা, ক্লাসে নয় আসতে সমস্যা, অনলাইনে সবার থাকার কথা, সবারই এখন নেট আছে, মোবাইল আছে, স্মার্টফোন আছে, তারপরে কিন্তু আমরা সবাইকে পাচ্ছি না। এটাই হলো ফিজিক্যাল ইম্পসিবিলিটি। সিমিলারলি মাছের ক্ষেত্রেও আমরা যদি পুকুরের যতবারই জাল ফেলি না কেন সব মাছকে পাওয়া সম্ভব না। আবার আমরা ফর এক্সাম্পল যদি বলি আর্সেনিক, টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে কিনা, তো সেটা আমরা যদি টেস্ট করতে চাই, তো এখন যদি আমরা সারা জীবন টিউবওয়েল চাপি আর প্রেস করতে থাকি, তাহলে কি আমরা সব পানিকে পাবো? কোনোদিনও পাওয়া সম্ভব না। যতই আমরা প্রেস করি না কেন পানি উঠতেই থাকবে। তো এখানে সব পানি কোনো সম্ভব না পাওয়া। এখানে আমাদের 1-2 বালতি পানি নিয়েই টেস্ট করে দেখতে হবে যে টিউবওয়েলের পানি বা পুকুরের পানিতে আর্সেনিক আছে কিনা। ঠিক আছে। Then the sample results are adequate to the population results. So sometimes we can see that the results of the sample and the population result are almost same. So that's why we need to take sample. কেন আমরা পপুলেশন নিব? এইসব ক্ষেত্রে আমরা দেখা গেল যে পপুলেশন না নিয়ে যদি আমরা স্যাম্পল নেই, তো রেজাল্ট মোটামুটি সেমই হয়। আর যেমন মনে করেন সামনে আপনাদের ঈদ আসতেছে, তো সবাই হয়তো রমজানের ঈদে আপনারা সেমাই খাবেন। এখন আপনি বাজারে বাজারে যাওয়ার পথে সেমাই কিনতে যাচ্ছেন, তো বাড়ির পাশে দেখা গেল যে দোকান আছে, তো দোকানে জিজ্ঞাসা করলেন যে সেমাইয়ের কেজি কত, সাপোজ 100 টাকা বললো। দেন আপনি চলে গেলেন বাজারে, বাজারে গিয়ে 5-7টা দোকানে জিজ্ঞাসা করলেন দাম কত, যে হ্যাঁ 100 টাকা কেজি। তাহলে আপনি মোটামুটি এই 5-7টা দোকান ঘুরে বুঝতে পারেন যে সেমাই কেজি মোটামুটি 100 টাকাই। তাহলে কি আর শুধু শুধু পুরো বাংলাদেশের সেমাইয়ের দামের শোনার দরকার আছে? না স্যার। তো এখানে আপনি 5-7টা দোকান ঘুরলেই কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে গেলেন যে সেমাইয়ের দাম মোটামুটি সব দোকানেই সেম। সেক্ষেত্রে আপনার সব দোকানে বাংলাদেশের সব দোকানে শোনার দরকার নাই। Okay, so এটাই হলো sample results are adequate to the population results. So these are the reasons why we take sample instead of taking populations. আবার কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে অবশ্যই স্যাম্পলই নিতে হবে, বরঞ্চ পপুলেশন নিলে প্রবলেম, রেজাল্ট নাও থাকতে পারে। ফর এক্সাম্পল ব্লাড টেস্ট। ওকে, তো আমরা জানি যে ব্লাড টেস্টে কি হয়, যদি আমরা রোগীর রোগ হয়েছে কিনা সেটা জানার জন্য সব ব্লাড নিয়ে টেস্ট করতে যাই, তাহলে কিন্তু রোগী থাকবে না বা মারা যাবে। থাকবে তো অবশ্যই, কিন্তু তাকে টেস্ট করা দরকার হবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, ব্লাড টেস্ট করতে ক্ষেত্রে আমরা সব ব্লাড না নিয়ে, অর্থাৎ পপুলেশনের সব আইটেম না নিয়ে আমরা 1-2 সিরিঞ্জ ব্লাড নিয়েই টেস্ট করে দেখি যে আসলে তার শরীরে রোগ আছে কিনা। সেক্ষেত্রে আমাদের স্যাম্পলটাই অবশ্যই নিতে হবে। ঠিক আছে। সিমিলারলি আমরা পারফিউম কিনতে চাই, বা পারফিউমে যদি এখন আমরা সব পারফিউম শরীরে দিয়ে টেস্ট করি আসলেই আমার ভালো লাগতেছে কিনা, হ্যাঁ, তাহলে হয় আপনাকে পে করতে হবে, নইলে দোকানদারের মার খেতে হবে। সেক্ষেত্রে আপনাকে 1-2 সিরিঞ্জ বা 1-2 স্প্রে দিয়েই শরীরে দিয়েই বুঝতে হবে যে আসলেই এই পারফিউম আপনার শরীরের জন্য
শোভনীয় কিনা বা স্যুট করে কিনা। ঠিক আছে, তো বোঝা যায় আমার কথা? বুঝতে পারতেছেন একটু একটু? জি স্যার। জি স্যার, বোঝা যায়। ওকে। সো দেন আমরা যাচ্ছি নেক্সট কি বলে ওটা, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন পপুলেশন অ্যান্ড স্যাম্পল। সো এখানে ডেফিনেশন, সাইজ, ডাটা কালেকশন, পারপাস অ্যান্ড অ্যাকুরেসি। So definition আমরা আগেই পড়লাম, the entire group of individuals or items of interest in a study is called population. And similarly, a subset of the population selected for analysis is called sample. Then size, the normally population is larger than the sample. The usually larger or infinite, so সবসময় countable হবে এমন কোনো কথা নাই। পপুলেশন ইনফাইনাইট হতে পারে, যেটা বললাম পুকুরের পানি, সো পানি তো কাউন্ট করা সম্ভব না, বা টিউবওয়েলের পানি ইনফাইনাইট হতে পারে, রাস্তার ধুলাবালি। দেন হচ্ছে যে আর স্যাম্পল হচ্ছে স্মলার ম্যানেজেবল portion of the population. The data collection often difficult for population, costly and impossible to collect from everyone, যেটা বললাম ফিজিক্যাল ইম্পসিবিলিটি, সবাইকে পাওয়া নাও যেতে পারে। আর স্যাম্পল সাইজ easier and more practical to collect data from a sample. Purpose represent the whole group of general conclusion. তো আমরা যেহেতু পপুলেশনের মধ্যে সব আইটেমকে পাই, তো এটা শুধু জেনারেল একটা আইডিয়া আপনাকে দেয় কতজন ছেলে কতজন মেয়ে। আর স্যাম্পল হচ্ছে যে used to make predictions or inference about the population. So আমরা স্যাম্পলের উপর বেস করে পপুলেশন সম্পর্কে প্রেডিক্ট করব যে হ্যাঁ এত হতে পারে না হতে পারে, যেহেতু অনেক সময় পপুলেশন জানা যায় না। And accuracy complete but often impractical. তো যেহেতু পপুলেশনের সব আইটেমকে পেলে অবশ্যই ডাটা কমপ্লিট হবে এবং রেজাল্ট অ্যাকুরেট হবে, কিন্তু সবসময় যেহেতু পাওয়া যায় না এই জন্য বলা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল। যেমন আমরা যদি আপনাদের সেকশন নিয়ে কাজ করি, তো আপনাদের সেকশন কিন্তু পপুলেশন যেহেতু 50 জন সবাই আছেন, সেই ক্ষেত্রে আমরা কমপ্লিট ডাটা অ্যাকুরেট রেজাল্ট পাবো। যখন এটা সাইজ ডিপার্টমেন্ট হবে বা ইউনিভার্সিটি হবে তখনই কিন্তু অ্যাকুরেট পাওয়াটা চ্যালেঞ্জিং হবে, কারণ সবাইকে পাওয়াটা তখন চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর স্যাম্পলের ক্ষেত্রে রিডিউস স্যাম্পলিং এরর, সো স্যাম্পলিং এরর হতে পারে। দেখা গেলো যে আমরা এক্সপেন্ডিচার দেখতে যাচ্ছে, দেখা গেলো যে সবাই একই ফ্যামিলির লোক চলে আসছে বা একই ক্যাটাগরির লোক চলে আসছে, তো স্যাম্পল সেম কিন্তু কোনো ভেরিয়েশন নাই। কিন্তু অন্য মানুষও থাকতে পারে যেখানে ধনী গরিব মিক্স থাকতে পারে, সেক্ষেত্রে আবার চেঞ্জ হতে পারে। তো এই সময় স্যাম্পলের ক্ষেত্রে প্রবলেম আছে। দেখা গেল যে সবাই ধনী চলে আসছে, তখন ইন্টারপ্রেট হবে যে এই ক্লাস সব স্টুডেন্ট ধনী বা এই ডিপার্টমেন্টের সব স্টুডেন্ট ধনী বা গরিব, এরকম আসতে পারে। সেই জন্য বলতে স্যাম্পলিং হতে পারে, বাট মোর ফিজিবল মানে আমরা বেশ মোস্ট অফ দ্য ডে এটাই ইউজ করে থাকি। তো এই হলো আপনাদের কি বলে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন পপুলেশন স্যাম্পল। তো পরীক্ষায় কিন্তু আসতে পারে ডিফাইন পপুলেশন অ্যান্ড স্যাম্পল অ্যান্ড রাইট ডাউন দ্য কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন পপুলেশন স্যাম্পল। অথবা আসতে পারে রাইট ডাউন দ্য রিজনস ফর টেকিং স্যাম্পল ইনস্টেড অফ টেকিং পপুলেশন। তাই এগুলো হচ্ছে আপনার পড়তে হবে। তো এই শিট বা বই দুটাই আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, প্রিন্ট করে ফেলবেন তাদের দরকার। ওকে স্যার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই পড়াশোনা থাকবে। আমাদের যদি সবাই আসে না, আপনার সবাইকে আসতে বলবেন, আমরা নেক্সট ক্লাসে পুরোটা শেষ করার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো স্যার। কোশ্চেন নাই, তাই তো? জি হ্যাঁ স্যার। বলেন। কোনো কোশ্চেন নাই স্যার। তো সবাই তো আপনাকে চেনে না স্যার, আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দিতেন সবাইকে। পরিচয় আমরা ক্লাসে আসি, ক্লাসে দিব না, এখানে তো পরিচয় দিতে কাউকে করে চেনা যাচ্ছে না, বুঝলেন? আচ্ছা স্যার। আর পরিচয় দিয়ে কি হবে বলুন? এখন তো আপনাদের পরিচয় নেওয়া লাগবে, আপনার সবাই এখন নায়ক আর নায়িকা, তাই না? এখন তো না আপনারাই স্যার। সবকিছু। ঠিক আছে, আমরা যদি সরাসরি আসি তখন আমরা দেখা সাক্ষাৎ হবে, তখন পরিচয় হয়ে যাবে। ঠিক আছে, এখন অনলাইনে ফেসও দেখা যাচ্ছে না, আপনাদেরও দেখা যাচ্ছে না, আমারও দেখা যাচ্ছে না, তো কিসের নাচানি হবে? ঠিক আছে, কণ্ঠস্বরে খুব বেশি জানা যাবে না। আর ঠিক আছে। এগ্রিকালচারে অনেক স্টুডেন্টের সাথেই আমার কি বলে জানাশোনা তো আছেই।
ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানেই শেষ করতেছি, আর এই রেকর্ডিং আমি দিয়ে দিব, যারা ক্লাসে আসে না তারা দেখে নিতে পারবে। ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকেন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ।